সবাইকে নমস্কার। তো আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র ব্যবহার করে কিভাবে মানুষের ভাগ্য গণনা করে থাকেন। তো আপনারা এখানে একটা স্ক্রিনে বই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোলজি বই, যে বইটার নাম হচ্ছে মাহাবতে দ্য লিটল কি ম্যানুয়াল ফর বার্মিজ অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, তো শুরুতে একটা ডিসক্লেমার বলিনি, সেটা হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র ব্যবহার করে মানুষের ভাগ্য গণনা করার বিষয়টা বিশ্বাস করা না করা সম্পূর্ণ এটা আপনার ব্যাপার। আমি নিজেও বিশ্বাস করি এটাও বলছি না, আবার বিশ্বাস করি না এটাও বলছি না। জাস্ট এটা হচ্ছে আমার একটা নিজের একটা ইন্টারেস্ট জায়গা থেকে। তো বিষয়টা হচ্ছে আমি চ্যাটজিপিটি ব্যবহার করে এই বিষয়টা কেমন সেটা একটা জানার আগ্রহ থেকে আজকের এই ভিডিও টপিকটা। তো চলুন শুরু করি। প্রথমে আমি চ্যাটজিপিটিতে লিখলাম যে বার্মিজ ভাষায় অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র ব্যবহার করে বাংলাদেশে মারমা বৌদ্ধ অথবা যে কবিরাজরা কিভাবে মানুষের ভাগ্য গণনা করে থাকেন। হ্যাঁ, তো চ্যাটজিপিটি বলছে বাংলাদেশের মারমা সম্প্রদায়ে বৌদ্ধ বা কবিরাজরা বার্মিজ জ্যোতিষের ধারায় যে পদ্ধতি ব্যবহার করেন তা মূলত বর্মিজ জ্যোতিষশাস্ত্র বেদা বা ন্যা এর নিয়ম অনুসরণ করে। নিচে সহজভাবে পুরো প্রক্রিয়াটি তুলে দিচ্ছি। তো বার্মিজ জ্যোতিষের ভিত্তি যেটা ফান্ডামেন্টালটা হচ্ছে যে বার্মিজ অ্যাস্ট্রোলজি মূলত তিন ধারার মিশ্রণ আছে। প্রথমত হচ্ছে ভারতীয় বৈদিক যে জ্যোতিষ, থেরবাদী বৌদ্ধ পঞ্জিকা, তারপর হচ্ছে প্রাচীন বর্মী সংখ্যাতত্ত্ব। হ্যাঁ, বিশেষ করে মারমা বৌদ্ধরা বেশি ব্যবহার করেন জন্মদিন উইকলি অ্যাস্ট্রোলজি, জন্মবার অনুযায়ী গ্রহ দেবতার প্রভাব, নাওতাও, তারপর হচ্ছে নাওগ্রি, তারপর হচ্ছে তেসিয়া সংখ্যা গণনা, জন্ম তারিখ থেকে একটি বিশেষ সংখ্যা। তারপর চ্যাটজিপিটি আমাকে বলছে জন্মবার, ডে অফ বার্থ হচ্ছে ভবিষ্যৎবাণীর মূল। বার্মিজ মারমা জ্যোতিষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জন্মের দিন, জন্মবার, গ্রহ, প্রাণীচিহ্ন, বৈশিষ্ট্য। তো সোমবারে আমরা দেখতে পাচ্ছি গ্রহ হচ্ছে চন্দ্র, প্রাণীচিহ্ন হচ্ছে বাঘ, তারপর বৈশিষ্ট্য হচ্ছে শান্ত সংবেদনশীল। মঙ্গলবার হচ্ছে মঙ্গল গ্রহ, তারপর হচ্ছে সিংহ প্রাণী, তারপর হচ্ছে বৈশিষ্ট্য সাহসী, ঝুঁকি প্রবণ। তা বুধবার এখানে দুইটা আছে, বুধবার সকাল, একটা বুধবার বিকাল। হ্যাঁ, বুধবার সকাল হচ্ছে গ্রহ বুধ, তারপর হচ্ছে হাতি প্রাণী চিহ্নটা, তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধিমান। তারপর বুধবার বিকাল হচ্ছে গ্রহ হচ্ছে রাহু, তারপর হচ্ছে প্রাণী চিহ্ন হচ্ছে দাঁতওয়ালা হাতি, তার বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পনাকারী। তারপর বৃহস্পতিবার হচ্ছে গ্রহ বৃহস্পতি, তারপর হচ্ছে প্রাণী চিহ্নটা হচ্ছে ইঁদুর, তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ধর্মপ্রবণ এবং নীতিবান। তারপর শুক্রবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রহ হচ্ছে শুক্র, তারপর হচ্ছে প্রাণী চিহ্নটা হচ্ছে গিনিপিগ, তারপর হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে শিল্পপ্রেমী। তারপর শনিবার হইলে গ্রহ হচ্ছে শনিবার, তারপর প্রাণী চিহ্নটা হচ্ছে নাক, তারপর বৈশিষ্ট্য হচ্ছে কঠোর এবং স্থির। এবং রবিবার হইলে গ্রহটা হচ্ছে সূর্য, তারপর প্রাণী চিহ্নটা হচ্ছে গরু, তারপর হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে নেতৃত্ব গুণ। তো মারমা বৈদ্যরা প্রথমে জিজ্ঞেস করেন আপনি কোন দিনে জন্মেছেন। হ্যাঁ, কারণ তারা ফেইট রিডিং এর 60 থেকে 70% এখান থেকে নির্ণয় করেন। তারপর 3 নম্বরে বলছে নাওথাও 9 প্ল্যানেট সিস্টেম দিয়ে বিস্তারিত ভাগ্য বিচার। এটা কেমন? নাওথাও বর্মী জ্যোতিষের 9 গ্রহ বিশ্লেষণ। মারমা বৈদ্যরা জন্মদিন, তারিখ ও নাম মিলিয়ে প্রতিটি গ্রহের মান বের করেন। এই 9টা গ্রহ হচ্ছে চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, তারপর হচ্ছে কেতু। হ্যাঁ, প্রত্যেক গ্রহ ব্যক্তির স্বাস্থ্য, সম্পদ, বিবাহ, কর্ম, সৌভাগ্য, ঝুঁকি নির্ধারণ করে। তারপর 4 নম্বর হচ্ছে থিকসাটা হচ্ছে ব্যক্তিগত ভাগ্যের তালিকা। এটা এই যে মারমা কবিরাজরা বর্মী ঠিকসা ফর্মুলা ব্যবহার করে থাকেন। তো এটি আসলে একটি যে জাতাকা স্টাইল ক্যালকুলেশন, যেখানে বের করা হয় আয়ু, ভাগ্য, কাজের সাফল্য, মহাদশা, অন্তর্দশা, স্বভাব, বাধা, অশুভ সময়, শুভ সময়। নিয়মটি প্রায় ভারতীয় বৈদিক দশা সিস্টেমের মতো, তবে গণনায় বার্মিজ প্যাচের পদ্ধতি থাকে। তারপর আরেকটা দেখতে পাচ্ছি ছায়া সংখ্যা, যেটা ইংলিশে বলছে হচ্ছে নিউমারিক্যাল যে ছায়া যে ক্যালকুলেশন। মারমা বৈদ্যরা জন্ম তারিখ ও নাম থেকে এক বিশেষ সংখ্যা বের করেন, যাকে বলা হয় ছায়া। তারপর যেমন এখানে বলছে যে জন্ম তারিখ যদি 24 তারিখ 6 মাস 1982 হয়, তাহলে এই হিসাবটা হচ্ছে 2+6+0+6, তারপর হচ্ছে 1+9+8+2 সমান 32। এই 32টাকে আবার এই যে 3, যেহেতু যে একক দশক দুইটা একক আছে এখানে, 3+2 = 5। এই সংখ্যা দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ব্যক্তির মূল ভাগ্য, জীবনের শক্তি,
দুর্বলতা, কোন রং, দিক, দিন বা কোনটা শুভ বা অশুভ। তারপর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পাম রিডিং প্লাস অ্যাস্ট্রোলজি, দুটো মিলিয়ে চূড়ান্ত ফল। এটা কেমন? বাংলাদেশের পাহাড়ি এলাকার মারমাবৈদ্যরা শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয়, হাতের রেখাও দেখেন। তারা বলেন অ্যাস্ট্রোলজি শো ডেস্টিনি, হ্যান্ড শোজ কারেন্ট পার্ট। মানুষের সমস্যার উপর নির্ভর করে জ্যোতির্মত, জ্যোতিষ অনুষ্ঠান, রোহানি মন্ত্র, দিক নির্দেশনা, শুভ সময় বলা, কি কাজ এড়ানো উচিত, এসব পরামর্শ দেন। তারপর 7 নম্বরে বলছে কোন বিষয়ে ভবিষ্যৎ বলা হয়। তাই এখানে বলছে হচ্ছে চাকরি ও অর্থ, বৈবাহিক জীবন, স্বাস্থ্য, ভ্রমণ, শুভ হবে নাকি অশুভ হবে, জমি সম্পত্তি, সন্তানের ভবিষ্যৎ, অশুভ সময় বা দুর্ঘটনার ঝুঁকি, রোগ বা দুর্ভাগ্য কাটানোর উপায়। তারপর 8 নম্বরে বলছে হচ্ছে ভাষা ও পদ্ধতি, এর ব্যবহার করেন মারমা ভাষা, বর্মী সংখ্যা ও পঞ্জিকা। মিয়ানমারের ঐতিহ্যবাহী জ্যোতিষ বই কতগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইটপং, নাথথিকে, বাইদান সেয়া, মহাবতে অ্যাস্ট্রোলজি চার্ট। তো আমরা এখন দেখব এই যে আমি এখানে 4টা বই আছে নেটে, মোটামুটি আমি ঘাটাঘাটি করে দেখলাম, সেটা হচ্ছে প্রথমে আমরা যদি দেখি, এই যে প্রথম 2টা কিন্তু পাওয়া যায় নাই, হ্যাঁ, নেটের কোনো তথ্য নাই। তা বাইদান সেয়া এই বইটা আমরা যদি একটু দেখি, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে মিয়ানমারের ঐতিহ্যবাহী জ্যোতিষ বই বেদেন শাহ। এটা হচ্ছে মিয়ানমারের ঐতিহ্যবাহী জ্যোতিষবিদ্যাকে স্থায়ীভাবে বেদিন বলা হয়, যিনি এই বিদ্যা চর্চা করেন তাকে বলা হয় বেদিন সেয়া বা জ্যোতিষী। এটি প্রধানত মিয়ানমারের ঐতিহ্যবাহী মাহাবুতে পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি করে। এই জ্যোতিষশাস্ত্রের মূল বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া হলো। 8টা রাশিচক্র আছে এখানে, এই যে বার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে। তো গণনা পদ্ধতিটা হচ্ছে বেদিন সেয়ারা সাধারণত জন্ম তারিখ ও সপ্তাহের দিনের উপর ভিত্তি করে ভাগ্য গণনা করেন। এটি মানুষের স্বভাব, পেশা, ভবিষ্যতে শুভ অশুভ সময় নির্ধারণে ব্যবহৃত হয়। সাংস্কৃতিক গুরুত্ব, মিয়ানমারের সংস্কৃতিতে শিশুদের নামকরণ থেকে শুরু করে বিয়ে বা যে কোনো বড় কাজে শুভক্ষণ নির্ধারণে বেদিন সেয়াদের পরামর্শ নেওয়া একটি প্রাচীন ও জনপ্রিয় প্রথা। বর্তমানে এই ঐতিহ্যবাহী বিদ্যাগুলো বিভিন্ন অ্যাপের মাধ্যমে চর্চা করা হয়, যেখানে মিনঠেন খার মতো বিখ্যাত জ্যোতিষীদের পদ্ধতি অনুসরণ করা হয়। তো এই মোটামুটি কিছু তথ্য পেয়েছি বেদেন সেয়া সম্পর্কে। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি মাহাবতে যে অ্যাস্ট্রোলজি যে চার্টটা, সেটা নিয়ে আমি নেটে কি কি পেয়েছি সেটা একটু দেখাই আপনাদেরকে। এখানে একটা লিংক আছে, এখানে বলতেছে হচ্ছে এটা হচ্ছে পেইড ভার্সন, এটা ফ্রিতে পাওয়া যাবে না এই বইটা। এখানে $250 আছে, হ্যাঁ। আপনাকে এই বইটা নিতে হলে এই যে অ্যাড টু কার্ট দিয়ে নিতে হবে। তারপর আরেকটা লিংক আছে যেটা এখানেও যে আমাজন থেকে, এখানে এই বইটাও কিন্তু ফ্রি না, হ্যাঁ, এই বইটাও কিন্তু ফ্রি না। এবার আমি একটু দেখাবো, আমি একটা জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে মোটামুটি যে 15 থেকে 16 পৃষ্ঠা মতো এই মাহাবতে যে বইটা আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এখানে লেখা আছে মাহাবতে দ্য লিটল কি, দ্য এনসিয়েন্ট সিস্টেম অফ বার্মিজ বার্থডে অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, তো এই বইটা মোটামুটি এখানে বলছে হচ্ছে এই বইটা লিখেছে হচ্ছে স্যান্ডি এল ক্রডার। তো এই বইটা আমি এভাবে স্ক্রিনশট দিয়ে আমি নিলাম, সম্পূর্ণ বইটা ওইভাবে পাওয়া যায় নাই। তো এই বইটা আমি চ্যাটজিপিটিতে আপলোড করে যেটা আমি জানতে চেয়েছি বিস্তারিতভাবে, এক কথায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বইটি সম্পর্কে জানতে চাই, এই বইটা আপলোড করে তারপর চ্যাটজিপিটি বলছে এটা একটি বইয়ের তথ্য যা আমি যাচাই করতে পেরেছি। বইটার নাম হচ্ছে মাহাবতের দ্য লিটল কি, এ ম্যানুয়াল ফর বার্মিজ অ্যাস্ট্রোলজি। তারপর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশে। তার প্রথম প্রকাশ করা হয় হচ্ছে 1981 অথবা 82-তে প্রিন্টেড ভার্সন। এটা বইটা 109 পৃষ্ঠা আছে। হ্যাঁ, পাবলিশার হচ্ছে আমেরিকান ফেডারেশন অব অ্যাস্ট্রোলজি। বইটি সম্পর্কে যেটা বলছে, বইটি বার্মিজ মিয়ানমার জ্যোতিষশাস্ত্রের একটি ম্যানুয়াল বা হাতের গায়ে। এটি মূলত ঐতিহ্যগত মাহাবতে অ্যাস্ট্রোলজি নিয়ে লেখা। মাহাবতে মিয়ানমারে প্রচলিত জ্যোতিষশাস্ত্রের এক ধরনের পদ্ধতি যেখানে জন্মের সপ্তাহের দিন এবং গ্রহ প্রতিষ্ঠান বা শক্তিচক্রের ভিত্তিতে চার্ট তৈরি ও ব্যাখ্যা করা হয়। বইটি একটি রিলেটিভ কম্প্যাক্ট বা সংক্ষিপ্ত পরিচিতি, যা বলে মাহাবতে পদ্ধতিতে সহজভাবে ব্যক্তির জন্ম চার্ট নির্ণয় করা যায়। এতে কোনো জটিল লিপি বা বড় টেবিলের প্রয়োজন হয় না। তো রিভিউটা যেটা বলে যে বইটি দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যগত জ্যোতিষ সম্পর্কে জানায় এবং পশ্চিমা জ্যোতিষ পদ্ধতি থেকে ভিন্ন কিছু উপায় দেখায়।
এটি দ্রুত ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ নির্ণয়ে একটি সরল পদ্ধতি প্রদান করে, তবে এসব মন্তব্য সাধারণ রিভিউ ভিত্তিক এবং বইয়ের ভিতরে বিস্তারিত ধারণা বিশেষভাবে অনলাইনে পাওয়াটা কঠিন। হ্যাঁ, বলছে এখানে, তাই বইটি আজ প্রিন্ট আউট, অফ প্রিন্ট বা বিরল, তাই এটি কপি খুঁজে পাওয়া কঠিন এবং অনলাইনে নথি বিরল। হ্যাঁ, তারপর এটি কখনোই বড় মার্কেটে সহজলভ্য হয় না বলে বোঝা যায়। এখানে বলছে যে আমি এই যেটা স্ক্রিনশটটা পেয়েছি সেটা অ্যাটাচ করে একটা পিডিএফ ফাইল আকারে অ্যাটাচ করে আমি একটা উদাহরণ, মানে জন্ম তারিখে একটা উদাহরণ দিয়ে আমি জানতে চেয়েছি। যেমন আমার জন্ম তারিখ 1985 সালে 22 সেপ্টেম্বর ছিল, রবিবার। হ্যাঁ, এখন আমার 2026 সালটা কেমন যাবে সেটা খুব সহজভাবে হিসাব করে একটা পূর্ণ বর্মী মারমা স্টাইলে ভবিষ্যৎ বিশ্লেষণ করে দেন। জন্মদিন হচ্ছে রবিবার, গ্রহ হচ্ছে সূর্য, তারপর হচ্ছে অ্যানিমাল সাইনটা হচ্ছে গরু, তারপর হচ্ছে মাহবতে হাউসটা হচ্ছে যে আতং, যে লিডারশিপ হাউস, লাইফ এলিমেন্টটা হচ্ছে আগুন। এর মানে আপনি সিদ্ধান্তে দৃঢ়, কাজ শুরু করার ক্ষমতা বেশি, কখনো জেদি হয়ে যেতে পারেন, ভালো সুযোগ এলে দ্রুত কাজে দিতে পারেন। জীবনে বড় পরিবর্তন আসে চক্রাকারে 3 বা 4 বছর পর পর। 2026 সাল আপনার জন্য পরিবর্তন ও নতুন পথের বছর। তো 2026 সালে বর্মী মারমা ভবিষ্যৎ। হ্যাঁ, তো শুভ দিকটা দক্ষিণ বলছে এখানে, দক্ষিণ দিকটা হচ্ছে শুভ দিক। এই দিকে যাওয়া, ভ্রমণ করা বা যে কোনো কাজ শুরু করা শুভ বলেই দেখা হয়। কাজের সুযোগ পাবে এই দিকে গেলে। দক্ষিণ দিকে শান্ত মন থাকবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 2026 সালে দক্ষিণ দিক আপনাকে সাপোর্ট করবে। তো অশুভ দিকটা হচ্ছে পশ্চিম। কেন পশ্চিম? এখানে কি বলছে যে এদিকে ভ্রমণ বা বড় বিনিয়োগ এড়িয়ে চললে ভালো। এটি বর্মী জ্যোতিষে অবস্টাকল ডিরেকশন নামে পরিচিত। তো 2026 সালে মূল জ্যোতিষ যে বিশ্লেষণটা ক্যারিয়ার ও অর্থ নিয়ে কি বলছে, নিউ টস সিস্টেমে 200% শক্তি দেখায় যে 2026 ক্যারিয়ারের সেরা 3 বছরে একটি বড় দায়িত্ব, পদোন্নতির সম্ভাবনা, নতুন প্রতিষ্ঠানের যোগ, দীর্ঘমেয়াদী প্রকল্প শুরু। বিশেষ করে আগস্ট ডিসেম্বর 2026 সবচেয়ে শক্তিশালী সময়। স্বাস্থ্যগত দিকটা কি বলছে? স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শুধু পেট, ঘুম, শরীরে জ্বালা ভাব, মাথা গরম, এই 3 জায়গায় একটু সতর্ক থাকা উচিত। তো তারপর বলছে আরো পরামর্শ বলছে হচ্ছে সকালে পানি খাওয়া, সপ্তাহে 1 দিন ফল ভিত্তিক খাবার, হ্যাঁ, শুভ ধরা হয়। পরিবার সম্পর্কে কি বলছে? 2026 আপনাকে একটু আবেগী করবে। পরিবারে শান্তি থাকলেও ভুল বোঝাবুঝি, ঝগড়া, মানসিক চাপ হঠাৎ হতে পারে। তো সেরা সময়টা হচ্ছে জুলাই সেপ্টেম্বর 2026। সংবেদনশীল সময় হচ্ছে ফেব্রুয়ারি এপ্রিল। ভাগ্যটা কি? 2026 সালে যে 7 আপনার জন্য 7টা মানে হাই লাক দেখাচ্ছে, সেটা হচ্ছে সুযোগের দরজা খুলবে। আপনার সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে লাভজনক হবে, হারানো জিনিস ফিরে পাবে, পুরনো সমস্যার সমাধান হবে। চ্যালেঞ্জ অথবা বাধাটা কি আছে একটু আমরা দেখি। ওয়ার্নিং 1, অতিরিক্ত রাগ। সূর্য জন্ম হিসাবে 2026 আপনাকে 2-3 বার বড় সিদ্ধান্তে রেগে উঠতে পারে, সেখানে একটু থেমে ভাবলে সাফল্য আসবে। ওয়ার্নিং 2টা হচ্ছে ভুল বন্ধু বা পরামর্শ, কেউ ভুল উপদেশ দিলে ক্ষতি হতে পারে। তারপর মারমা বা বর্মী জ্যোতিষে এটাকে বলা হয় ফলস প্ল্যানেট ইনফ্লুয়েন্স। তারপর 2026 সালে মাস ভিত্তিক যে সহজ পূর্বাভাসটা বলছে এখানে, জানুয়ারি ভালো যাবে, ব্যাখ্যাটা হচ্ছে কাজ শুরু, আত্মবিশ্বাস। ফেব্রুয়ারি মাসটা মাঝারি যাবে, আবেগ বেশি হবে। মার্চ মাসটা হবে সতর্ক থাকতে হবে, সিদ্ধান্ত ভুল হতে পারে। এপ্রিল মাসটা হচ্ছে সতর্ক, ব্যয় বাড়বে। তারপর হচ্ছে মে মাসটা হচ্ছে উন্নতি হবে, সমস্যা কাটবে। জুন মাসটা ভালো যাবে, পরিবারে শান্তি আসবে। জুলাই মাসটা হচ্ছে অতি শুভ, সুযোগ আসবে। আগস্ট মাসটা হচ্ছে অতি শুভ, চাকরি বা অর্থে সাফল্য হবে। সেপ্টেম্বরে হচ্ছে শক্তিশালী, বড় সাফল্য হবে। অক্টোবর হচ্ছে খুব ভালো, উপার্জন শক্তিশালী হবে। নভেম্বর হচ্ছে সুযোগ, নতুন প্রজেক্ট পেতে পারে। তারপর ডিসেম্বর হচ্ছে সেরা, বছর শেষ হবে শক্ত অবস্থায়। তো এই ছিল হচ্ছে মোটামুটি সংক্ষেপে সে আমাকে বলে দিচ্ছে এতক্ষণ ধরে যা বলছে আর কি। হ্যাঁ, তো এইবার একটু আমরা দেখে নেব এই মাহাবতা অ্যাস্ট্রোলজি পদ্ধতিটা কিভাবে কাজ করে ছিল আর কি, কাজ করে ক্যালকুলেশনটা করে দিয়েছে আমাকে। তো সেই ব্যাখ্যাটা যদি আমরা একটু যদি দেখি যে মাহাবতে অ্যাস্ট্রোলজিটা কি। মাহাবতী অ্যাস্ট্রোলজি হলো মিয়ানমারের একটি ঐতিহ্যবাহী জ্যোতিষ পদ্ধতি। এটি খুবই সরল ও দিনভিত্তিক পদ্ধতি। এখানে জটিল গ্রহের ডিগ্রি বা বড় চার্টের বদলে মূলত দেখা হয় মানুষ কোন দিনে জন্মাচ্ছে সেই দিনের সাথে যুক্ত শক্তির ধরন বা জীবন দ্বারা। এই
এটা ভবিষ্যৎবাণী চেয়ে বেশি জীবনের প্রবণতা ও সুযোগ ও ঝুঁকি বোঝার জন্য ব্যবহার করা হয়। তো কিভাবে কাজ করে এটা? জন্মের দিন নির্ধারণ। তো এটার ভিত্তিটা হলো সপ্তাহের দিনটা, বারটা। হ্যাঁ, মিয়ানমারে সাধারণত সপ্তাহের এই যে 7 দিন 8 দিন, এখানে এই যে ওয়েডনেসডে, বুধবার সকাল ও বিকাল হিসেবে দিনটাই হচ্ছে পুরো চার্টের কেন্দ্র বলছে। এখানে একটা চার্ট মানে ব্যবহার করা হয়, একটা ফিক্সড ডায়াগ্রামে ছক থাকে। ছকটা কয়েকটি নির্দিষ্ট ঘর বা পজিশন থাকে। এই ঘরগুলো জীবনে ভিন্ন ভিন্ন দিক বোঝায়, যেমন শক্তি, কর্তৃত্ব, বাধা, উন্নতি, সম্পর্ক ইত্যাদি। তো আমি এখানে সতর্কভাবে বলছি, এই ঘরগুলোর নাম ও সংখ্যা নিয়ে বিভিন্ন উৎসে সামান্য পার্থক্য দেখা যায়, তাই নির্দিষ্ট নাম না বলে ধারণাটা দিচ্ছি। তো জন্মদিন অনুযায়ী অবস্থান বসানো হয়। আপনি যে দিনে জন্মেছেন সেই দিনটাকে চার্টের একটি নির্দিষ্ট ঘরে বসানো হয়। এরপর অন্য দিনগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য ঘরগুলোতে পড়ে যায়। ফলে বোঝা যায় জীবনে কোন দিক শক্তিশালী, কোন দিক দুর্বল। ব্যাখ্যা করা হয় জীবনের প্রবণতা। এই চার্টটা দেখে বলা হয় আপনি স্বাভাবিকভাবে কিসে ভালো, কোথায় বাধা বা সতর্কতার দরকার, নেতৃত্ব, সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য নিয়ে কেমন প্রবণতা, কোন সময় বা পরিস্থিতিতে সাবধান হওয়া উচিত। এটা অনেকটা লাইফ ম্যাপ বা দিক নির্দেশনার মতো আর কি। এটা কি ভবিষ্যৎ নির্ভুলভাবে বলে? সৎভাবে বললে না। মাহবতে ভবিষ্যৎ গণনার যন্ত্র নয়, এটি বেশি কাজ করে মানুষের স্বভাব, সিদ্ধান্ত নেওয়ার সতর্কতা, জীবনযাত্রার ছক বোঝাতে। তো মিয়ানমারে এটি প্রায় ব্যবহার করা হয় বিয়ে, ব্যবসা শুরু, নামকরণ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আর কি। হ্যাঁ, তো এক কথাই বলছে আপনি কোন দিন জন্মেছেন সেটার উপর ভিত্তি করে আপনার জীবনের শক্তি ও ঝুঁকির মানচিত্র পড়াটা। তো এইটাই বলছে। তো মোটামুটি আমরা দেখলাম। তো এটা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এখানে আমি নিজেও বিশ্বাস করছি বা বিশ্বাস করছি না এটাও বলছি না, জাস্ট আমার একটা ইন্টারেস্ট জায়গা থেকে আজকে এই যে টপিকটা, আমার ভিডিও টপিকটা। অবশ্যই আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।